শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হইলাম একটা বিশেষ পাঠ নিয়ে। আমি মোহাম্মদ ফারিকুল ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড, কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়, শ্রীবন্দর, দিনাজপুর। আজকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের 7ম শ্রেণীর পাঠ 12 এবং 13 নিয়ে আলোচনা করব। আজকে আমি সরাসরি পাঠে যাচ্ছি। আজকের পাঠ হচ্ছে মাদারবোর্ড নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটা তোমাদের পাঠের মধ্যে 12-13 নম্বর পাঠে এটা আছে। তো আজকের শিখন ফলটা কি হবে? আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখতে যাচ্ছি মাদারবোর্ড কি। আজকের ভিডিওটা যদি তোমরা অনুসরণ করো, আজকের এই পাঠটা তোমরা যদি অনুসরণ করো, তাহলে মাদারবোর্ড কি এটা সম্পর্কে জানতে পারবে। এই মাদারবোর্ডের ওপর স্থাপিত বিভিন্ন যন্ত্রের নামগুলো বলতে পারবে এবং ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাদারবোর্ডের একটা পার্থক্য নির্ণয় করতে পারবে বা লিখতে পারবে। তো আমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখি একটা মাদারবোর্ডটা কী জিনিস। এই মাদারবোর্ডটার সাথে আমরা একটু পরিচিত হই। আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি কেসিংটা খুলি বা উপরে কভারটা খুলি, তাহলে আমরা প্রথমেই দেখব একটা বোর্ড বা একটা প্লাস্টিকের পাত বা একটা প্লেটের মতো একটা জিনিস, যে জিনিসের উপরে সম্পূর্ণ পার্টসগুলো ওই ডিভাইসের যত রকম পার্টস আছে সব পার্টসগুলো ওই বোর্ডটার উপরে লাগানো থাকে। আমরা দেখতেছি একটা ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড। এই কম্পিউটারের মাদারবোর্ডটার ভিতরে দেখো সকল প্রকার পার্টসগুলো একটা মাত্র বোর্ডের উপরে লাগানো আছে। এই বোর্ডটাকেই বলা হচ্ছে মাদারবোর্ড। আমার মনে হয় তখন তোমরা বুঝে গেছো মাদারবোর্ডটা কী জিনিস। কম্পিউটারের ভিতরে বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে যত রকম জিনিস, যত রকম পার্টস থাকুক না কেন, সব পার্টসগুলো একটা মাত্র ডিভাইসের ওপরে লাগানো থাকে, একটা মাত্র ডিভাইসের ওপরে স্থাপন করা থাকে। এই বোর্ডটাকে বলা হচ্ছে মাদারবোর্ড। তো আমরা চলো দেখি মাদারবোর্ডের ভিতরের অংশগুলো কি কি। এটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভিতরে প্রথমে আমরা দেখি বিভিন্ন রকম স্লট। এখানে দেখো কয়েকটা স্লট আছে। স্লট বলতে আমরা সকেটগুলোকে বোঝাচ্ছি, অর্থাৎ পার্টস লাগানোর যে স্থান, সেই স্থানটা হচ্ছে সকেট। যেমন আমরা কোনো ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক যন্ত্র কারেন্টের বোর্ডে লাগাই, ওই বোর্ডটাকে, ওই জায়গাটাকে বলা হচ্ছে সকেট। অনুরূপভাবে আমরা যদি কোনো পার্টস বা যন্ত্রাংশ মাদারবোর্ডে লাগাইতে যাই, তাহলে সেখানেও একটা সকেটের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি পোর্ট বা স্লট। এখানে দেখো কয়েকটা স্লট দেখা যায়, 1 2 3 4 5টা স্লট আছে। আবার এদিকেও কিছু আছে। যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করি। এই পোর্টটার নাম হচ্ছে এজিপি পোর্ট। এজিপি কথার অর্থটা কি? আর তোমরা আমার সাথে আছে তো সবাই মোটামুটি, যারা যারা আসো তারা সবাই এই ক্লাসটাকে শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন পেজে, ফেসবুক পেজে শেয়ার করে দাও। তোমার বন্ধুরাও যেন এই ক্লাসটা দেখতে পারে, তোমার বন্ধুদের একটু সুযোগ করে দাও। আর এর সাথে সাথে আমার একটু লিখে দাও যে এই যে আমরা পোর্টগুলো দেখতেছি, এই পোর্ট বা এই স্লটগুলোতে কোন পার্টস লাগানো যায়। তোমরা একটু যদি জানো তাহলে কমেন্ট বক্সে লিখে দাও যে কোন পার্টসটা লাগানো যায়। যারা কমেন্ট বক্সে লিখতে পারছো না, তারা মুখে মুখে বলো বা নিজের খাতায় লেখো যে এটাতে কোন কোন স্লটগুলো লেখা যায়। আর এজিপি পোর্ট আমরা বা এজিপি স্লট বলতেছি। এই এজিপি স্লটটা কী জিনিস আমি একটু লিখে দিই। এজিপি আর অ্যাব্রিভিয়েশনটা কি? আর অ্যাব্রিভিয়েশন এতে হচ্ছে এক্সেলেটর, এক্সেলেটর গ্রাফিক্স পোর্ট। এক্সেলেটর গ্রাফিক্স পোর্ট। তাহলে গ্রাফিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি? ছবি, ভিডিও,
এইসব আর কি। তো এইরকম গ্রাফিক্স পোর্ট এখানে লাগানো যায়, এই পোর্টগুলোতে লাগানো যায় গ্রাফিক্স কার্ড। কী লাগানো যায়? গ্রাফিক্স কার্ড, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, মডেম, তারপরে আছে নেটওয়ার্ক কার্ড। এরকম যদি আমরা কোনো কার্ড, এক্সট্রা কোনো কার্ড লাগাইতে চাই, পাওয়ারফুল কোনো কার্ড লাগাইতে চাই, তাহলে এইসব পোর্টে আমাদের এই কার্ডগুলো লাগাইতে হয়। এখনকার যে ল্যাপটপ বা স্মার্টফোনের যে কার্ডগুলো, মাদারবোর্ডগুলো আছে, সেগুলোতে কিন্তু এগুলা স্লট আর নাই, কারণ এগুলা সব বিল্ট ইন অবস্থায় থাকে। আমি এটা ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড দেখাচ্ছি, এখানে আমরা স্পষ্ট এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে মাদারবোর্ডগুলো ছোটো হয়ে গেছে, আমাদের ডিভাইসগুলো ছোটো হয়ে গেছে। তো এই যে ছোটো ছোটো ডিভাইসের জন্য যে মাদারবোর্ডগুলো তৈরি করতে হয়, সেই তৈরিগুলো আলাদা কোনো এরকম সিস্টেম থাকে না, আলাদা কোনো বিশেষভাবে এটা লাগাইতে হয় না, বিল্ট ইন অবস্থায় এটাতে থাকে। সুতরাং এখনকার মাদারবোর্ডগুলোতে এগুলো কিন্তু আর দেখা যাবে না। এবার দেখো এইখানে কয়েকটা পোর্ট দেখা যায়। এই পোর্টগুলো কি, এখানে কি লাগানো যায়? এটাকে বলা হচ্ছে মেমোরি স্লট। এখানে লাগানো হয় মেমোরি কার্ড, অর্থাৎ আমরা যে র্যাম ব্যবহার করি কম্পিউটারের, সেই র্যামটা এখানে লাগানো হয়। এখানে এক্সট্রা 2টা পোর্ট আছে বা একাধিক পোর্ট থাকে, 2 পাশে ক্লিপ থাকে। তো কোনো মাদারবোর্ডে একাধিক পোর্ট থাকে, কোনোটাতে একটা থাকে, কোনোটাতে আরও বা 3টাও থাকতে পারে বা একাধিক থাকতে পারে। তো এই পোর্টগুলোতে আমরা ইচ্ছামতো আমাদের মেমোরি কার্ড লাগাইতে পারি বা র্যাম লাগাইতে পারি। এইখানে আমরা দেখি একটু কিছু চিত্র, কিছু পার্টসের ছবি। এগুলো কী পার্টস তোমরা একটু যদি আমাকে বলে দিতে পারো যে আসলে এগুলো কী পার্টস। এই যে অনেকগুলো পার্টস দেখা যায়, একই রকম, প্রায় একই রকম অনেকগুলো পার্টস দেখা যায়। এই পার্টসগুলো কী পার্টস আমার একটু যদি বলে দিতে পারো তাহলে খুব ভালো হয়। তোমরা আমার সাথে আসো কি না, আমিও সেটা বুঝতে পারি যে আসলে তোমরা আমার সাথে আসো কি না। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দাও যে এই পার্টসগুলো কী পার্টস, আমি একটা বড় করে দেখাই যে আসলে এই পার্টসগুলো কী। এরকম বিভিন্ন রকম পার্টস কিন্তু এই মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় লাগানো থাকে। এই পার্টসগুলোর নাম কি যদি তোমরা একটু বলতে পারো, এই পার্টসগুলোর নাম কি? আমি একটু বলে দিলাম যে এই পার্টসগুলোর নাম হচ্ছে আইসি। আইসি কথাটার অর্থটা কি এটাও যদি তোমরা একটু বলতে পারো আরও ভালো হয়। আইসি কথাটার অর্থটা কি? আইসি তোমরা একটু যদি পারো লিখে দাও। আইসি অর্থ কি? আইসি কথাটার অর্থটা কি? আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট তাহলে আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আমরা এই সার্কিটগুলো দেখতেছি মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় লাগানো আছে, বিভিন্ন জায়গায় সার্কিটগুলো লাগানো আছে। অর্থাৎ একটা আইসিটি ডিভাইসের মাদারবোর্ডের হার্ট বলা হয় এই আইসিকে। আইসি ছাড়া একটা মাদারবোর্ড কখনোই চলতে পারে না। যে কোনো ডিভাইসের একটা মাদারবোর্ডের মধ্যে একাধিক আইসি বা প্রয়োজন মতো আইসি লাগানো থাকে। এই আইসিগুলো কী জিনিস, আইসিগুলো কী দিয়ে তৈরি, কেনই বা প্রয়োজন হয়? আইসিগুলো সাধারণত ট্রানজিস্টর, রেজিস্টার, কতগুলো ট্রানজিস্টর থাকতে পারে একটা আইসির ভিতরে? কয়েক লক্ষ এরকম ট্রানজিস্টর একটা আইসির ভিতরে থাকতে পারে। কয়েক লক্ষ ক্যাপাসিটর একটা আইসির ভিতরে থাকতে পারে। কয়েক লক্ষ রেজিস্টার একটা আইসির ভিতরে থাকতে পারে। আবার কয়েক লক্ষ ডায়োড একটা আইসির ভিতরে থাকতে পারে। তো সাধারণত আমাদের যে আইসিগুলো, আমরা যে কম্পিউটার যে আইসিগুলো ব্যবহার করি, এই আইসিগুলো সাধারণত ট্রানজিস্টর দিয়ে এই আইসিগুলো তৈরি, এবং এই আইসিগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। তাহলে বুঝে নাও যে আইসি জিনিসটা কী জিনিস। এই আইসি আমাদের মাদারবোর্ডের বিভিন্ন জায়গা থাকে এবং এগুলো আমরা বিভিন্ন কাজে, এই আইসিগুলো মাদারবোর্ডের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, যদি তোমরা একটু চেনো তাহলে একটু আমাকে বলো যে এই জিনিসটা কি। তোমরা একটু মাদারবোর্ডে লিখে দাও এই জিনিসটার নাম কি, এটা কি পার্টস।
মাদারবোর্ডের একেবারে মূল কেন্দ্রে স্থাপন করা আছে, মূল কেন্দ্রে বসানো আছে। এই পার্টসটার নাম কি? তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে দাও, যারা যারা জানো, যারা যারা চিনতে পারছো তারা একটু আমাকে লিখে দাও যে এই পার্টসটার নাম কি। আসলে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টস, যেটাকে আমরা প্রসেসর বলি। প্রসেসর, এই পার্টসটার নাম হচ্ছে প্রসেসর, যে পার্টসটা আমাদের কম্পিউটারের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পার্টস। এই পার্টসটা হচ্ছে কম্পিউটারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্টস। আমাদের যেমন শরীরের মাথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাত পা না থাকলে আমরা চলতে পারি, কিন্তু মাথা না থাকলে সম্ভব নয়। অনুরূপভাবে এই প্রসেসর না হলে একটা মাদারবোর্ড বা একটা ডিভাইস কখনোই চলবে না। এই প্রসেসরটা কি দিয়ে তৈরি? অনেক সার্কিট দিয়ে তৈরি, একাধিক শত শত কোটি কোটি সার্কিট দিয়ে তৈরি, লক্ষ লক্ষ সার্কিট দিয়ে তৈরি। তো যেরকম এই মাদারবোর্ডের কার্যক্ষমতা বা একটা কম্পিউটারের কার্যক্ষমতা বা একটা ইলেকট্রিক ডিভাইসের কার্যক্ষমতা নির্ভর করে এই প্রসেসরের উপরে। প্রসেসর এত একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে একেবারে কম্পিউটারের মাদারবোর্ডের মূল কেন্দ্রে থাকে। এই মূল কেন্দ্র থেকেই এটিকে সব ইনপুট, আউটপুট এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর সাথে কি করে? ইন্টারকানেকশন করে, সকল প্রসেসিং কাজগুলো করে, ডাটা নিয়ে কাজ করে এবং সকল প্রকার প্রসেসিং কাজগুলো করে। এবার দেখো, অসংখ্য ছোট ছোট পার্টস দেখা যায়, অসংখ্য ছোট ছোট পার্টস। এই পার্টসগুলো কি তোমরা যদি একটু বলতে পারো, এই পার্টসগুলো কি? এই যে অসংখ্য পার্টস দেখা যায়, ছোট ছোট অসংখ্য পার্টস। তোমরা যদি একটু কমেন্ট বক্সে লেখো খুব ভালো হয়, লিখে দাও এই পার্টসগুলোর নাম কি। আমি আর একটু বড় করে দেখাইলাম এই পার্টসগুলো। দেখো এখানে পাতিলের মতো দেখা যায়। এই পার্টসগুলোই কিন্তু এই সেই পার্টস, একটু ফোটা দেখা যায়। তোমরা যদি মাদারবোর্ড খোলো, মাদারবোর্ড দেখো, তাহলে কিন্তু এগুলো ছোট ছোট ফোটার মতো মনে হবে। বা মোবাইলে যে বা আরও ছোটো কোনো ডিভাইসের যদি কোনো মাদারবোর্ড খুলে দেখো, তাহলে সেখানে হয়তো তুমি চিনতেই পারবে না, এত ছোটো ছোটো জিনিস যেগুলো। তো আমি এখানে বড় করে দেখাইছি যে যদি চিনতে পারো আসলে কী জিনিস, একটু ভালো করে দেখো এবং কমেন্ট বক্সে লেখো। যারা লিখতে পারছো অনেক অনেক ধন্যবাদ, যারা লিখতে পারছো না তাদেরকে জন্য আমি বলি এটা হচ্ছে ক্যাপাসিটর। কী নাম? ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর কী কাজ করে? ক্যাপাসিটর হচ্ছে বিভিন্ন সার্কিটগুলো আছে, বিভিন্ন রকম পার্টস আছে। এই যে একটা প্রসেসর, এই একটা প্রসেসরের কাছে দেখো কতগুলো ক্যাপাসিটর লাগা আছে। এই ক্যাপাসিটরের মূল কাজটাই হলো বিদ্যুৎ সরবরাহ করা। কোন পার্টসের জন্য কতগুলো বিদ্যুৎ লাগবে, কী রকম ভোল্ট লাগবে, এই ভোল্টগুলোকে এই ক্যাপাসিটরগুলো নিয়ন্ত্রণ করে, বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। কোনো পার্টসে বেশি বিদ্যুৎ লাগে, কোনো পার্টসে কম বিদ্যুৎ লাগে। দেখো প্রত্যেকটা পার্টসের সাথে এই ক্যাপাসিটরগুলো লাগানো আছে। তো এই ক্যাপাসিটরগুলো হচ্ছে আমাদের বিদ্যুৎ সরবরাহের জন্য মুখ্য ভূমিকা রাখে এবং ভোল্ট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। অর্থাৎ আমরা আমাদের যে বৈদ্যুতিক লাইন আছে সেই লাইনে আমরা সাধারণত 220 ভোল্ট কারেন্ট পাই, যদিও এটা 250 ভোল্ট, কিন্তু আমরা পাই 220 ভোল্ট। তো এই 220 ভোল্টকে কনভার্ট করে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা বিভিন্ন ফাংশনে কারেন্টগুলো আমাদের এই মাদারবোর্ডে সাপ্লাই দেয় এবং মাদারবোর্ডে কয়েকটা ফাংশনে বা কয়েকটা ভোল্টে মাদারবোর্ডে কারেন্টগুলো যায়। কারেন্টগুলো যাওয়ার পরে আবার নির্দিষ্ট পার্টসের জন্য নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ব্যবহার হয়। এই যে নির্দিষ্ট পরিমাণ যে কারেন্টটা সাপ্লাই দেয়, সেই কারেন্টটা সাপ্লাই দেয় হচ্ছে ক্যাপাসিটর। তো এ হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যাপাসিটর। এবার দেখো বাইরের পাশে কিছু পার্টস দেখা যায় মাদারবোর্ডের একেবারে বাইরের দিকে। বাইরের দিকে কি থাকতে পারে একটু তোমরা বলতো, বাইরের দিকে কি থাকতে পারে? আমরা কম্পিউটার সম্পূর্ণটাই মাদারবোর্ডটা সম্পূর্ণ কম্পিউটারের ভিতরে থাকে, কিন্তু এই মাদারবোর্ডের সাথে কম্পিউটারের আবার বাইরে কিছু অংশ থাকে যেটা আমরা কম্পিউটারের বাইরে দেখতে পাই বা কেসিংয়ের বাইরে দেখতে পাই। এই জিনিসগুলো কিন্তু কম্পিউটারের বাইরে থাকে। এগুলোর নাম কি তোমরা একটু বলো, কমেন্ট বক্সে লেখো এগুলোর নামগুলো কি হইতে পারে।
যেখানে, হ্যাঁ বন্ধুরা, যেখানে আমরা কেবল কানেকশন করি। দেখো আউটপুট কানেক্টর বা বাইরের অংশ। কানেক্টর বলতে কি বোঝাচ্ছে? আমরা এগুলোতে কানেকশন দেই, অর্থাৎ বিভিন্ন রকম কেবল লাগাই। যেমন কোনোটা আছে বিদ্যুতের কেবল, এই যে কোনোটা বিদ্যুতের কেবল, কোনোটা আছে মনিটরের কেবল, কোনোটা আবার প্রিন্টারের কেবল, কোনোটা আবার ইউএসবি কেবল, আমরা যে কোনো ডিভাইস ইউএসবির মাধ্যমে লাগাইতে পারি, কোনোটা আবার প্রজেক্টরের কেবল। এভাবে অনেকগুলো কেবল এই মাদারবোর্ডের সাথে বাইরের অংশে সংযুক্ত থাকে। এই সংযুক্ত জায়গাগুলোকে আমরা স্লট বলি বা পোর্ট বলি। এই পোর্ট বা স্লটে আমরা একটি ডিভাইসের সাথে অন্য ডিভাইসের কানেকশন বা একটি ডিভাইসে চালাইতে যে অন্য ডিভাইসগুলো লাগানো হয়, এই ডিভাইসগুলোর কানেক্টরকে আমরা পোর্ট বলি। এই পোর্টগুলো বাইরের অংশে থাকে। এখানে আরেকটা জিনিস দেখা যায়, সিমস ব্যাটারি। এটা আছে সিমস ব্যাটারি। আমরা যখন কম্পিউটার বন্ধ রাখি তখনও কিন্তু কম্পিউটারের ঘড়িটা চলে। তো কে চালায় সেই ঘড়িটা? যখন আমরা কম্পিউটারে কোনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেই, কম্পিউটার বন্ধ রাখি, তখনও কিন্তু ভিতরে কম্পিউটারের ঘড়িটা চলে। এই ঘড়িটাকে চালায় এই সিমস ব্যাটারি। এই সিমস ব্যাটারি অর্থাৎ হচ্ছে কি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটাকে বলা হচ্ছে সিমস ব্যাটারি। এই সিমস ব্যাটারির মাধ্যমে আমাদের কম্পিউটারের ঘড়িটা চলে এবং এখান থেকেই কম্পিউটার ওই ঘড়িটা পাওয়ার পায়। এখানে আরও কিছু আমি জিনিস দেখাইতে চাই। যেমন এই যে দাগ কাটানো অংশগুলো, এই দাগ কাটানো অংশগুলো একটু ভালোভাবে দেখো। এগুলা আসলে কি জিনিস? এগুলো কি কোনো নকশা, নাকি কোনো ডিজাইন, নাকি কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার হয়? আমি আর একটু বড় করে দেখাইলাম। দেখো এখানে সুন্দরভাবে এই নকশা কাটানো আছে বা দাগ কাটানো আছে। এই দাগগুলোও কি কোনো দরকারি জিনিস? যদি দরকারি জিনিস হয় বা কী জন্য, তোমরা একটু কমেন্ট বক্সে লেখো তো। আসলে কী জন্য এগুলা, কোনো কাজ আছে কি না, বা কেনই বা প্রয়োজন, একটু কমেন্ট বক্সে লিখে দাও। আসলে এগুলো কী জিনিস বা দরকারি জিনিস হয় কি না, তোমরা একটু নিজ কমেন্ট বক্সে লেখো, নিজের ভাষায় লেখো এবং সহজ ভাষায় লেখো, যাতে সবাই বুঝতে পারে এবং তুমিও শর্টকাটে লিখতে পারো। সম্পূর্ণ মাদারবোর্ডের ভিতরে কোনো কেবল নাই, কোথাও কোনো কেবল নাই, শুধুমাত্র পার্টসগুলো বসানো আছে। তো এই পার্টসগুলোর সাথে যে আন্তঃসংযোগ থাকবে, এই সংযোগ স্থানটাই হলো, সংযোগের প্রক্রিয়াটাই হলো এই দাগগুলো। এগুলোকে কি বলা হচ্ছে? বাস। কি বলা হচ্ছে? বাস। আমরা যে বাসে চড়ে ঘুরে বেড়াই, আসলে কি সেই বাস? না বন্ধুরা, এটা হচ্ছে তথ্য চলাচলের বাস, মানে তথ্য চলাচলের রাস্তা। কম্পিউটারের মাদারবোর্ডের ভিতরে যে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা এই কানেক্টরগুলো দেখতেছি। এই কানেক্টর দিয়ে প্রসেসরে তথ্যগুলো আসে। এখানে কোনো কেবল লাগানো নাই বা কোনো তার লাগানো নাই। এই তথ্যটা কিভাবে প্রসেসরে আসে, প্রসেসর থেকে কিভাবে এজিবি কার্ডে আসে, কিভাবে র্যামে যায়। তো এই যে দাগগুলো বা এরকম নকশাগুলোর ভেতর দিয়েই তথ্যগুলো সরবরাহ হয়। একটা মাদারবোর্ডের গতি কীরকম হবে, কত হার্টজ হবে, সেটা নির্ভর করে ওই কোম্পানির উপরে, এবং দাগগুলো বা এই চিহ্নগুলো বা এই নকশাগুলো কতটা সক্রিয়, সেটার উপরে নির্ভর করে এই মাদারবোর্ডের ডাটা ট্রান্সফারের ক্ষমতা। যদি তোমরা কম্পিউটারকে অযত্নে রাখো, তাহলে এগুলোতে কী করবে, বিভিন্ন রকম পোকামাকড়, কীটপতঙ্গ এসে এগুলোতে বাসা বাঁধবে, এগুলাতে পায়খানা করবে, এগুলাতে ময়লা পড়বে। যখন ময়লা পড়বে, বাসা বাঁধবে, যখন ওইখানে পায়খানা করবে কোনো ছোটোখাটো পোকামাকড়, তাহলে কি হবে? নেগেটিভ পজিটিভ একটা হয়ে যেতে পারে। একটা নকশার সাথে আরেকটা নকশা, অর্থাৎ একটা দাগের সাথে আরেকটা দাগের কী হয়ে যেতে পারে, ইন্টারকানেকশন হয়ে যেতে পারে। তখন এখানে কি হবে? বিস্ফোরণ হবে বা ফায়ার হবে। ফায়ার হয়ে কী হয়েছে, মাদারবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। যখন এই বাসগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর আমাদের কম্পিউটার চলবে না। অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় ডাটা ট্রান্সফার যদি না হয়, তাহলে আমাদের চলবে কীভাবে? আমাদের কম্পিউটার আর তখন চলবে না। মাদারবোর্ডটাই সম্পূর্ণটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। সুতরাং
আমাদের এই মাদারবোর্ডটাকে পরিষ্কার রাখার জন্য ধুলাবালি, পানি ইত্যাদি বা পোকামাকড় এরকম যে ব্যাপারগুলো থেকে আমাদের এগুলোকে সংরক্ষণ রাখতে হয়, তাহলে আমাদের এই জিনিসগুলো চলবে। দেখো, আমাদের মাদারবোর্ডের ভিতরে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে যখন আমাদের মোবাইলের মেমোরি কাজ করে না, ইনসার্ট দেখায়, সংযোগ পায় না, তখন অনেকে কি করে, মেমোরিটাকে খোলে, গায়ের মধ্যে ঘষাঘষি করে, কোনো জায়গায় ঘষাঘষি করে, আবার লাগায়। সেক্ষেত্রে কি হয়, এই বাসগুলো নষ্ট হয়ে যায়। যখন এটি এত সূক্ষ্ম, তোমরা যদি একটু সুইয়ের মাথা দিয়েও একটু দাগ টেনে দাও, তাও কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, আর কাজ করবে না। তার মানে এই কানেকশনগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, আর কাজ করবে না। তোমরা আজকে দেখে নাও যে আসলে এই মাদারবোর্ডের ভিতরে বা আমাদের মেমোরির ভিতরে বা আমাদের সিম কার্ডের ভিতরে কত সূক্ষ্ম কাজ, কত সূক্ষ্ম কানেকশন দেওয়া থাকে, যেটা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারি না। এই বাসগুলো এখন যদি তোমরা ওই পানি দিয়ে বা কোনো থুথু দিয়ে যখন মেমোরি ঘষা মাজা করো, তখন ওইখানে কি ঘটনা ঘটতে পারে তা একটু না ভেবে দেখো যে এই বাসগুলো কীভাবে নষ্ট হয়ে যায়। তখন তো আবার নতুন করে কানেকশন পাওয়া তো দূরের কথা, এটা সম্পূর্ণভাবে ডিসকানেক্ট হয়ে যায় এবং একেবারে ডেড হয়ে যায়, যেটা আমরা আর করে কাজ করতে পারি না। এইবার দেখো, একটু বাড়ির কাজ দিই তোমাদের। আমাদের ক্লাস মোটামুটি শেষ, একটু বাড়ির কাজ দিই। যে ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডটা আমি দেখাইলাম, তো এই ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড ও স্মার্টফোনের মাদারবোর্ডের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে বলে তুমি মনে করো, এর সপক্ষে যুক্তি দিয়ে একটি তালিকা তৈরি করো। কি কি পার্থক্য থাকতে পারে তার একটা তালিকা। এই তালিকাটা সংক্ষিপ্ত আকারে যতটুকু তুমি জানো, যতটুকু তুমি মনে করো, তোমার সপক্ষে যুক্তি দেখাবে এবং একটা তালিকা তোমরা ঝটপট এটা লিখে নাও বাড়ির কাজ হিসাবে। তোমরা যখন স্কুল খুলবে তখন তোমরা তোমাদের স্যারের কাছে এটা দেখাবে যে এটা একটা বাড়ির কাজ ছিল। দুইটার মধ্যে আমি কিন্তু মোবাইল বা অন্য ডিভাইসের মাদারবোর্ড সম্পর্কে অত বেশি আলোচনা করি নাই। আমি অনুমান চাচ্ছি তোমাদের কাছ থেকে যে অনুমান করে হলেও বলো যে আসলে কি কি পার্থক্য থাকতে পারে। একটা ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড দেখাইলাম, কি কি যন্ত্রাংশ আছে, কি কি যন্ত্রাংশ থাকতে পারে, কত বড় থাকতে পারে, আর এগুলো কত ছোট হইতে পারে, কি কি থাকতে পারে আর কি কি থাকতে পারে না, কোন পাশটা কোনভাবে থাকতে, এই সব পার্থক্যগুলো তোমরা এই প্রশ্নের মাধ্যমে একটা তালিকা আকারে দেখাবে, যেটা তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে এবং স্কুল খুললে তোমাদের স্যারকে দেখাবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই ঘরে থাকো এবং তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাও, যেন ভবিষ্যতে তোমরা উজ্জ্বল জীবন গড়তে পারো, সাফল্য জীবন গড়তে পারো। ধন্যবাদ সবাইকে।